নমস্কার, আমি মৃন্ময় চলে এসেছি ইবিএম নিউজ চ্যানেলে। যে কথাটা প্রতিদিন আমরা শুরুতেই বলি, আজও সেই কথাটা বলবো। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টের মাধ্যমে কেমন লাগছে, খারাপ ভালো সব কিছুই জানান, আর প্লিজ শেয়ার করুন। আমরা প্রতিদিন আপনাদের সামনে আসতে পারছি না, সেই জন্য আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমরা পেয়ে গেছি ইবিএম নিউজ চ্যানেলের সম্পাদক বিকাশ দাকে। আচ্ছা বিকাশ দা, তোমাকে একটা প্রশ্ন করব। নমস্কার। আচ্ছা, আজ আমাদের সারা বাংলা জুড়ে বিধানসভা 13টি কেন্দ্রের নির্বাচন হয়ে গেল। ভুল বললি, সারা বাংলা জুড়ে না, সারা দেশে 13টা উপনির্বাচন হয়েছে। বিধানসভা তার মধ্যে বাংলায় 4টে নির্বাচন, 4টে কেন্দ্রে নির্বাচন হলো। তাতে হচ্ছে আমাদের যে শাসক টিএমসি, 4টি দলের মধ্যে 4টি মানে 4টে কেন্দ্রের ইয়েতে 4টিই জিতেছে। আমি ভালো করে বলতে পারছি না। তা এই সম্বন্ধে তুমি দর্শককে গুছিয়ে কিছু বলো। আমি তো গুছিয়ে বলতে পারলাম না, প্রশ্নটাও তোমাকে ঠিকঠাক করতে পারলাম না। তুমি আমার কথাটা বুঝেছো, তুমি বুঝে নিয়ে এবং দর্শককে একটু বুঝিয়ে দাও। না, আমি প্রথমেই বলি, দর্শকদের নমস্কার জানাচ্ছি। খুবই ব্যস্ততার মধ্যে চলছে আমাদের সিরিজগুলো, এবং আরও কিছু টেকনিক্যাল কারণও আছে যার জন্য আমরা নিয়মিত আসতে পারছি না। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটাকে রিকভারি করতে হবে। যাই হোক, যে প্রশ্ন নির্ময়ই করেছে, এই প্রশ্ন আমাকে সারাদিন ধরে আমার অনেক বন্ধু বান্ধব দর্শক যারা থাকেন তারা বলেছেন, কী হলো, প্রোগ্রাম আনলেন না কেন, প্রোগ্রাম আনছেন না কেন, এত বড় একটা নির্বাচন গেল, সবার মেটেছিল নির্বাচন গেল। তা আমি বললাম ঠিক আছে, আজকেই চেষ্টা করছি একটা ইবিএম নিউজে প্রোগ্রাম আনার জন্য। আমি ওকে ফোন করলাম, ও বললো ঠিক আছে সন্ধ্যেবেলা চলে এসো। হ্যাঁ, ও অন্য একটা কাজ করছিল, অন্য একটা দলের রিহার্সাল করছিল। তো ন্যাচারালি আমি বললাম ঠিক আছে সন্ধ্যেবেলায় আসছি, প্রোগ্রামটা আমরা করি। এটা মানুষের কাছে একটা কী হয় যে আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসছি, হঠাৎ সেটা ছেদ ঘটতে পারছি। সেই ছেদ ঘটাটা কোনো চ্যানেলের পক্ষে কখনোই উচিত না। তো যে প্রশ্ন ঠিক আছে, সেটা আমাদের ব্যাপার, আমরা যত তাড়াতাড়ি পারছি আমরা সেগুলোকে রিকভার করে নেব আশা করছি, চেষ্টা করছি, আশাও করছি, চেষ্টাও করছি। এরপরেও কথাটা হচ্ছে যে ও যে প্রশ্নটা করি, 4টে কেন্দ্রে টিএমসি জিতেছে। আমার সেই সব বন্ধুরা প্রশ্ন করেছে ফোনে, সারাদিন ধরে আমি অন্য কাজে ব্যস্ত ছিল, যে তুমি যা বললে তাই তো হয়ে গেল। আমি আগেও তো ভোটের আগে যেটা বলেছিলে সেরকম ভাবে সেটাই করছে। তা তুমি কি দেখে এসব বোঝো? তুমি কি জ্যোতিষ করে বোঝো? না, জ্যোতিষ করে বোঝার কিছু নেই। রাজনৈতিক গতি প্রকৃতি দেখলে বোঝা যায় যে 4টেতেই টিএমসি জিততে চলেছে। আমি ভোটের আগে কাউকে বলেছিলাম, চ্যানেলে বলার ইচ্ছে ছিল প্রোগ্রাম আমরা করে উঠতে পারি। আমার প্রেডিকশনটা, মানে প্রেডিকশন মানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন না, আমি যা বুঝেছি, অভিজ্ঞতা বা ঘুরি তো নানা জায়গায় ঘুরে যা বুঝেছি সেটা। এমনিতেই একটা ব্যাপার আছে, সারা দেশেই আছে, উপনির্বাচনে শাসক দলই যেত, কিন্তু এবারের ব্যাপারটা ঠিক অন্য ছিল বাংলার ক্ষেত্রে। কেন ছিল এবং সারা ভারতের রেজাল্টটা নিয়ে আমরা পরে কোনোদিন আলোচনা করবো। সারা ভারতে 13টা উপনির্বাচন হয়েছে, কী হয়েছে সেগুলো পরে আলোচনা। আজকে বাংলার ব্যাপারটাই আমরা প্রথম বলি। আমরা বাংলাভাষী এবং বাঙালিদের আমরা বাঙালি, সেই জন্যই আগে বাংলারটা করি। বাংলায় 4টেতেই তৃণমূল কংগ্রেস বা টিএমসি যাই বলুন না কেন জিতেছে, খুব ভালো জিতেছে। আমাদের কি লাভ? আমাদের লাভ হচ্ছে আমাদের চ্যানেলের দর্শকরা যেগুলো আমাদের কাছে শুনতে চায় সেগুলো আমরা বলছি। তো লোকের যেটা প্রশ্ন ছিল যে কি করে তুমি বললে উপনির্বাচন হয়নি, যখন অনেকেই বলছে 3:1 হবে, কেউ বলছে 2-2 হবে,
কেউ বলছে না তিনটের একটা হবে, টিএমসির পক্ষে তিনটেই বিজেপি পাবে, তখন তুমি দাঁড়িয়ে বলছো 400। কেন? কি করে বলছো? টিএমসির পক্ষে বলছো 400, কিন্তু বিজেপির পক্ষেও 4-0 বলছো না। এখন দেখুন এখানে আরো দল ছিল, কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল, কেননা ওরা মহাশূন্য থেকে শূন্যে লীন হয়ে, সেটাও বলেছিলেন। এগুলো বলছেন সিপিএম কংগ্রেস আঘাত হয়েছে, আর কংগ্রেস যদি একা লড়তো তাহলেও যে ভোটটা পেত, সিপিএম এর সঙ্গে লড়ছে বলে সেই ভোটটা পাচ্ছে। কেননা 52,000 কংগ্রেস কর্মী 35 বছরে, ওই কংগ্রেস কর্মী বা বিরোধী দল, যারা সিপিএম বিরোধী দল ছিল, তাদের 52,000 কর্মীকে খুন করা হয়েছে। এটা এখনো মানুষ ভুলতে পারে। এরপরে যেটা আছে খুব ইন্টারেস্টিং এটাই, এই কেন্দ্রগুলোতে খালি মানিকতলা ছাড়া, যে মানিকতলায় উপনির্বাচন ছিল, যেটা বিজেপি বা ওখানে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির কল্যাণ চৌধুরী, আইনের বেড়াজালে আটকে রেখেছিল, নির্বাচনটা হতে দিচ্ছিল। ওই কেন্দ্রটা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে বরাবরের নির্বাচন ক্ষেত্র, আজকে 20-22 বছর ধরে উনিই জিততেন, উনি মন্ত্রীও ছিলেন, উনি ওনার মৃত্যুতে জায়গাটা উপনির্বাচন করতে চেয়েছিল রাজ্য সরকার, সেটা কেস করে আটকে রাখা হয়েছে। সেটা যেহেতু আবার নতুন সরকার মানে কেন্দ্রে হয়েছে, এখন তাদের করতেই হবে, সব বাধা পেরিয়ে করতেই হবে নির্বাচন। সেখানে কিন্তু গত লোকসভা নির্বাচনও দেখা গেছে, ওখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুধু 7টা বিধানসভা নিয়ে তো একটা হয়, একটা লোকসভা 7টা বিধানসভা মূলত, কোনো কোনো জায়গায় খুব 2-1টা জায়গায় 6টা বিধানসভা আছে, সেগুলো পরে আলোচনা, কেন ওখানে 6টা এখানে 7টা না, বেশিরভাগটাই 7টা বিধানসভা মানে একটা লোকসভা। এই 7টা বিধানসভা মানে উত্তর কলকাতা, এটা হচ্ছে লোকসভা কেন্দ্র, তার একটা বিধানসভা কেন্দ্র হচ্ছে মানিকতলা, যার আজকে উপনির্বাচন। সেখানে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী, লোকসভার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 3,000 ভোটে জিতেছে মাত্র। তো ওটা এমনিতেই তৃণমূলের জেতার সিট, তার আগে সাধারণত জিততে মন্ত্রীও হয়েছে, যাই হোক সেটাতে আজকে আবার জিতবে তৃণমূল। তো ওটা বলাই যে একটা তৃণমূলের সিট ছিল, তৃণমূলেরই হয়েছে। বাকি 3টে নির্বাচন কেন্দ্র খুব ইন্টারেস্টিং। কেন? সেখানে কিন্তু 21-এর বিধানসভাতে, 21-এর যে লাস্ট আমাদের এখানে রাজ্যব্যাপী ইলেকশন হয়েছে, বিধানসভা বা নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু বিজেপি প্রার্থী জিতেছিল। বুঝতে পেরেছিস? সেই বিজেপি প্রার্থী সেখানে 3টেতেই জিতেছে, এবং দেখা গেল লোকসভার ফল বেরোতে বিধানসভা অনুযায়ী সেগমেন্টে বিজেপি প্রার্থী জিতেছে। সেখানে লোকসভা কেন্দ্রে হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছে, আবার দেখা যাচ্ছে যে ওইখানে লোকসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী জিতেছে 7টা সেগমেন্ট, সেই কেন্দ্রে নিয়ে। তো এইটা কি করে হলো? এই তো কদিন হয়েছে, 4 জুন রেজাল্ট বেরিয়েছে, আমরা 1 মাস কিছুদিন পার করছি, তার আগেই নির্বাচন হয়ে গেছে। তার মধ্যে কি করে এটা চেঞ্জ হলো? ওখানকার ভোটাররা রাতারাতি সব তৃণমূলকে ভোট দিলেও তৃণমূল জিতল। এটার মনে হয় যেটা অনেকে বলতো সেটার সাথে আমি একমত নই, যে মোদি দিদি সেটিং, এখানে কোনো সেটিং নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষুদার বুদ্ধি দিয়ে বিজেপির 3টে বিধানসভা কেন্দ্র বিজেপির হাত থেকে নিয়ে দিল। এমনিতেই 77টা জিতেছিল, দল বদল করে 69-এ এসে দাঁড়িয়েছে বিজেপি। আরো 3টে কমিয়ে নেওয়া হলো নির্বাচনের মাধ্যমে, 66টা হয়ে গেল বিজেপি আজকে, যারা জিতে এসেছিল 257টা। খুব বুদ্ধি করেছেন। কেন বুদ্ধি করেছেন? তিনি বাগদা, মানিকতলা কেন্দ্রটা নিয়ে আবার পরে আসছি, বাগদা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন মধুপর্ণা ঠাকুর। আচ্ছা, মধুপর্ণা ঠাকুর, ওদিকে শান্তনু ঠাকুরও এমপি, তিনি কিন্তু লোকসভায় এই সেগমেন্টে জিতেছিলেন এই বাগদা কেন্দ্রে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িরই একজনকে, তার মাও এমপি, মমতাবালা ঠাকুর, তার
মেয়েকে দাঁড় করা। এখানে ঠাকুর বাড়ি, ওখানে মতুয়া সম্প্রদায়ের ভোট বেশি, সেই জন্য এবং একজন নতুন প্রজন্মের মেয়ে মধুপর্ণা ঠাকুর শিক্ষিত হবে, মমতা ব্যানার্জি এইটা আর করিয়ে একটা মহা চাল দিতে সেই ভোটারগুলো যেখানে ঠাকুর বাড়ির প্রভাবটা প্রচণ্ড পরিমাণে আছে ওই অঞ্চলে, সেই অঞ্চলে তখন বিজেপির যিনি প্রার্থী হলেন তিনি শান্তনু ঠাকুরের একজন ছায়া সঙ্গী বলা যায়। তিনি কিন্তু বাগদাতে থাকেন না, তিনি থাকেন অনেকটা দূরে। ফলে লোকাল লোক মধুপর্ণা ঠাকুরকে তারা বেছে নিল এবং ঠাকুর বাড়ি দিল, মধুয়া সম্প্রদায়ের লোকেরা বেছে নিল, সেই জন্য ওখানে রেজাল্টটা উল্টে। এটা এক নম্বর। 2 নম্বর, আর কোথায় জিতেছে তৃণমূল, সেখান দিয়ে উপনির্বাচন হয়েছে, সেটা হচ্ছে রায়গঞ্জ। মজার ব্যাপার, রায়গঞ্জের বিধায়ক ছিলেন গত বছরে 21-এর ইলেকশনেও ছিলেন কৃষ্ণ কল্যাণী, তাকে মমতা ব্যানার্জি লোকসভায় প্রার্থী করলেন। লোকসভায় প্রার্থী করে তিনি হারলেন, বিজেপি এবার জিতেছে, আবারও জিতেছে। গত বছরও এই কেন্দ্রে বিজেপি জিতেছিলেন রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকে এবার বিজেপি ওখান থেকে সরিয়ে দক্ষিণ কলকাতায় এনেছে। এটা বিজেপির ভেতরের ব্যাপার, এটা নিয়ে আমরা বলছি না কেন এনেছে, কি জন্য জেতা ক্যান্ডিডেটকে এনেছে, এটা নিয়ে অনেক কথাই হচ্ছে। সেই কৃষ্ণ কল্যাণী হেরে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি বিধানসভা সেগমেন্টে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করলেন তৃণমূল। গতবার তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে জিতেছিলেন 21-এর নির্বাচনে, এবার তিনি উপনির্বাচনে জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অর্থাৎ ভোটাররা কিন্তু এটাই দেখলো যে স্থায়িত্বের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে কৃষ্ণ কল্যাণী তাদের সঙ্গে ছিল এবং উনি ওখানকার একজন বড় ব্যবসায়ী এবং অনেক সমাজ সেবামূলক কাজ করেন। তাহলে লোকাল লোকেরা আজকে কোথায় যাবে? আগে তো বিধানসভায় যাবে, বিধানসভায় যে প্রার্থী হয়েছে যে তার কাছে কোনো কিছু সার্টিফিকেটের দরকার হলো, কি সমস্যা হলো, লোকাল প্রার্থীকে কাছেই তো যাবে, তারপরে তো এমপির কাছে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে, এবং যিনি এবার এমপি হয়েছেন, বিজেপিরই এমপি হয়েছেন কার্তিক পাল, তিনি পুরনো তৃণমূল কংগ্রেসী, তিনি থাকেন কিন্তু রায়গঞ্জ শহর থেকে অনেকটা দূরে। তাহলে লোকাল লোক কি দেখবে যে আমরা তো খাড়ের কাছে কালকে গিয়ে কৃষ্ণ কল্যাণীকে পাবো। এই যে চালটা মারা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুরোদার বুদ্ধি দিয়ে চালটা দিলে লোকসভার হারা ক্যান্ডিডেটকে প্রার্থী করে দিল। এটাই মোদ্দা কথা যাচ্ছে যে নির্বাচনের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে মমতা ব্যানার্জি প্রচন্ডভাবে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। সেম জিনিস রানাঘাটে মুকুটমণি অধিকারী গতবার বিজেপির 21-এর যেটা প্রার্থী বিজেপির থেকে, তিনি রিজাইন দিলেন, দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রানাঘাট লোকসভা সেগমেন্টে। রানাঘাট লোকসভা কেন্দ্র আবার বিজেপি জিতল অন্য প্রার্থী, কিন্তু বিধানসভায় মমতা ব্যানার্জি ওই মুকুটমণি অধিকারীকেই প্রার্থী করে দিলেন। এই মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে দিল। সেই মুকুটমণি অধিকারী আজকে ফল বেরোতে দেখা গেল যে তিনি জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবার জিততেন। তাহলে রানাঘাট মুকুটমণি অধিকারীর কাছেই থাকলো, তিনি 21-এ বিজেপি, বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় সিটগুলো কিরণ করে বিজেপি হারাচ্ছে, এটা তার নমুনা। মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে রানাঘাট শহরে বিজেপি অন্য কোনো ভালো ক্যান্ডিডেট তার মানে পায়নি। স্থানীয় লোকরা বেছে নিয়েছে বিধানসভার ক্ষেত্রে মুকুটমণি অধিকারীকে। এর পরের সেগমেন্টটা আমি লাস্ট যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো, আমি মোটামুটি বলে দিয়েছি, বাগদাও বলেছি, রায়গঞ্জ বলেছি, এটা বলেছি। এই সেগমেন্টে কি হতো, এই মানিকতলা সেগমেন্টে কল্যাণ চৌবে খুবই ভদ্র মার্জিত লোক, কিন্তু তার আগে একটা ভিডিও ভাইরাল করা হলো যেটা উনি কুণাল ঘোষের কাছে, যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র যাই হোক, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই ব্যাটিং করতে তাকে দেখে টিভির পর্দায়, ইয়েতে মানুষ তার কাছে সাহায্য চাইলেন যে আপনারা একটু সাহায্য করুন, তাহলে আমি জিততে পারি। তিনি সেই ভাইরাল হওয়া ভিডিওটা মদত দিলেন কুণাল ঘোষ, যে উনি আমাদের এসছি। এখন কে ভাইরাল করেছে আমরা জানি, হতে পারে বিজেপির ভেতর থেকে কেউ ভাইরাল করে দিয়েছে, কারণ বিজেপি আজকে নানা শাখায় নানা বিভাগে বিভক্ত পশ্চিমবঙ্গ। ফলে আগামী
বেশ কিছুদিন বিজেপি যে আধিপত্যটা গড়ে তুলছিল তাদের নিজেদের ভুলে তারা সেই আধিপত্যটা ক্রমশ হ্রাস করছে, হারিয়ে ফেলছে। ফলে সেই জবরদস্ত যে বিরোধী একটা তবুও ৭৭টা জবরদস্ত বিরোধী ছিল সেটা ক্রমশই কমছে। এবং আমাদের কাছে অনেক সূত্র মারফত আমার কাছেও খবর আছে যে বহু বিজেপি বিধানসভার যারা বেঁচে আছে, মানে এখন বেঁচে আছে বলতে ৬৬ জন যদি হয়ে যায়, ৬৬ জনের মধ্যে বেশ কিছু লোক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে, তারা বোধহয় দল বদল করবে। যেহেতু দল বদল এখন ভারতের রাজনীতি একটা ইতিহাসের একটা পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে যে কখন কোন দলে থাকছে, সকালে এক দলে থাকছে, বিকেলে এক দলে থাকছে, সেটা আমরা নীতিশ কুমারকে দিয়েই বুঝেছি। তিনি সকালে কোন দলে থাকে, খোলস পাল্টাচ্ছে। এটা তো অনেকটা গিরগিটির মতো ব্যাপার হয়ে যাচ্ছে। গিরগিটি যেমন খোলস পাল্টা, সেটা নিয়ে মানুষের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। মানুষ উন্নয়ন বোঝে, মানুষ কাজ বোঝে, মানুষ এটার মধ্যে দিয়েই থাকে। সেটাই আজকে। তো আজকে এইটুকুই থাক নির্মল, হ্যাঁ। আমাদের আরো প্রোগ্রাম রয়েছে। রয়েছে। আজকে আমরা এখানেই শেষ করছি। বিকাশদার মুখে তো আপনারা অনেক কিছুই জানতে পারলেন, আমিও অনেক কিছু জানতে পারলাম, উপলব্ধি করতে পারলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন।